হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম খায়রুল ইসলাম ডিজিটাল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন। প্রিয় ভিউয়ার, আজকে আলোচনা করব পঞ্চম গণবিজ্ঞপ্তিতে অযোগ্য কারা, অর্থাৎ এই যে 1,00,000 পোস্টের যে এনটিআরসি যে সার্কুলার দিয়েছে, এই সার্কুলারে এই যে 1,00,000 টিচারে, এই 1,00,000 টিচার কারা কারা হতে পারবে, অর্থাৎ এই 1,00,000 টিচারে কারা কারা আবেদন করতে পারবে, কারা কারা অযোগ্য বলে বিবেচিত হবে। প্রিয় ভিউয়ার, তার আগে আমি এনটিআরসি এ কীভাবে আবেদন করতে হবে, আবেদনের পূর্বে কী কী করণীয়, এ নিয়ে পরপর 4টি ভিডিও তৈরি করেছি। আপনারা যদি ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে, ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন, দেন তারপরে আবেদন করবেন, কারণ আবেদনের পূর্বে ভিডিওগুলো দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এনটিআরসি সম্পর্কিত যে কোনো তথ্য সবার আগে আপনি আপনার বলে পেয়ে যাবেন। এবার আসি, এই যে 1,00,000 শিক্ষক নিয়োগের যে সার্কুলার, এই সার্কুলারে কারা কারা আবেদন করতে পারবে আর কারা কারা আবেদন করতে পারবে না, অর্থাৎ কারা অযোগ্য বলে বিবেচিত হবে, আমি শুধু তাদেরকে নিয়ে আজকে আলোচনা করব। এক নম্বরে যদি আসি, তাহলে যাদের বয়স 1 জানুয়ারি 2024 সালে 35 বছর প্লাস হয়ে গেছে, তারা এই গণবিজ্ঞপ্তিতে আবেদনে অযোগ্য বলে বিবেচিত হবে। 2 নাম্বার, আপনার বয়স 35 বছর হয়নি, কিন্তু আপনার যেই এনটিআরসি যে সার্টিফিকেট দিছে, এই সার্টিফিকেটের মেয়াদ 3 বছর প্লাস হয়ে গেছে, তাহলে আপনি এই গণবিজ্ঞপ্তি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন। এরপরে আসি, আপনি যদি 16 এবং 17তম নিবন্ধনধারী না হয়ে থাকেন, অর্থাৎ 1 থেকে 15তম নিবন্ধনের সার্টিফিকেট যদি আপনার থাকে, তাহলেও আপনি এই গণবিজ্ঞপ্তি আবেদনে অযোগ্য বলে বিবেচিত হবেন। কোনো প্রতিষ্ঠান ভুল করে ভ্যাকেন্সি দিয়েছে, অর্থাৎ তারা ভ্যাকেন্সি সাবমিট করার সময় ভুল করে একটা পদের ভ্যাকেন্সি দিয়ে দিছে, আপনি সেই পদে আবেদন করেছেন, এনটিআরসি সেই পদের জন্য আপনাকে কোনো কারণে সুপারিশ করে ফেলেছে, কিন্তু পরবর্তীতে তারা জানতে পারলো যে এই পোস্টে মূলত তাদের মানুষের প্রয়োজন নেই, টিচারের প্রয়োজন নেই, সেক্ষেত্রেও এনটিআরসি আপনাকে অযোগ্য বলে ঘোষণা করবে, কারণ আপনাকে আপনার এমপিওভুক্ত হবে না, যদিও ভুলটা আপনার ছিল না। আপনার সার্টিফিকেট যদি ডিএমএ অর্থাৎ মাদ্রাসা এডুকেশনের হয়, আপনি যদি ডিএসএইচই অর্থাৎ জেনারেল এডুকেশনে আবেদন করে থাকেন, অথবা আপনার জেনারেলের সার্টিফিকেট হয়, আপনি টেকনিক্যালে বা মাদ্রাসায় আবেদন করে থাকেন, তাহলেও আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন। প্রিয় ভিউয়ার, আপনাকে যে পদে আপনি আবেদন করবেন সংশ্লিষ্ট পদের নিবন্ধনধারী হতে হবে। আপনি যদি যে পদে আবেদন করেছেন সেই পদের নিবন্ধনধারী না হয়ে থাকেন, তাহলেও আপনি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনে অযোগ্য বলে বিবেচিত হবেন। আপনার ইন্ডেক্স যদি থেকে থাকে তাহলে, আর যদি আপনি সমপদে আবেদন করে থাকেন, তাহলেও আপনি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনে অযোগ্য বলে বিবেচিত হবেন। এখানে সমপদটা যদি আমি একটু ব্যাখ্যা করি, তাহলে সমপদ হচ্ছে আপনি যে কোনোতম নিবন্ধনে, অর্থাৎ 1 থেকে 17তম যে কোনোতম নিবন্ধনে যদি আপনার একটা ইন্ডেক্স থেকে থাকে, অর্থাৎ আপনি কোথাও জব করতেছেন, যদি আমি বলি যে আপনি স্কুলের কোনো একটা স্কুলে জব করতেছেন, অর্থাৎ আপনার স্কুলের একটা ইন্ডেক্স আছে, কিন্তু আপনি আবার সেই ইন্ডেক্স থাকা অবস্থায় অন্য কোনো একটা স্কুলে আবেদন করতে যাচ্ছেন এই গণবিজ্ঞপ্তিতে, তাহলে আপনি অযোগ্য, আপনি আবেদন করতে পারবেন না। আবার তবে আপনি যদি স্কুলে সার্টিফিকেট থাকে, আপনি যদি কলেজে আবেদন করতে চান, কলেজের সার্টিফিকেট আপনার কাছে আছে, কলেজে যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। আবার যদি কলেজের সার্টিফিকেট থাকে কিন্তু আপনি স্কুলে আবেদন করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন, কিন্তু সমপদে আবেদন করতে পারবেন না। সর্বোচ্চ 40টি প্রতিষ্ঠানে আপনি আবেদন করতে পারবেন। আবেদনের ফি হিসেবে আপনার 1,000 টাকা পরিশোধ করতে হবে। আপনি যদি কোনো কারণে 1,000 টাকা পরিশোধ করতে ব্যর্থ হন, তাহলে আপনি আবেদনে অযোগ্য, এবং আবেদন ফিটা আপনার যেই আবেদনের আনপেড যে কপিটা থাকতেছে, এই কপিটাতে একটা সময় উল্লেখ করা আছে, এই সময়ের পরে যদি আপনি আবেদন ফি পরিশোধ করেন, তাহলে আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন। স্কুল এবং কলেজ দুটোতেই যদি আপনার নিবন্ধন থেকে থাকে, তাহলে আপনি যে কোনো একটিতে অযোগ্য বলতে যে কোনো একটিতে আপনার জব হবে না। যদি একটু বুঝিয়ে বলি, আপনার মনে করেন যে 17তম নিবন্ধনে আপনি স্কুলে এবং কলেজের দুটোতেই পাশ করেছেন, তাহলে সর্বপ্রথম আপনি যে চয়েস লিস্ট দিবেন কলেজের, এই কলেজেরটা আপনার বিবেচনা করবে। এই যে 40টা প্রতিষ্ঠান চয়েস লিস্টে দিয়েছেন, এই 40টা প্রতিষ্ঠানের মধ্যে যদি কোথাও আপনার জব হয়ে যায়, তাহলে স্কুলেরটা আপনার অটোমেটিকলি বাদ হয়ে যাবে। আর যদি এই 40টা প্রতিষ্ঠানের মধ্যে কোনো জায়গায় আপনার জব না হয়, সেক্ষেত্রে তখন আপনার স্কুলেরটা ক্যালকুলেশন করবে, স্কুলেরটাতে কোথায় আপনার জব হচ্ছে, সেক্ষেত্রে আপনার যে কোনো একটি পোস্টে জব হবে, 2টি পোস্টে জব হবে না। যেসব পদের পাশে নারী ফিমেল অনলি অর্থাৎ নারী কোটা উল্লেখ আছে, সেসব পদে যদি কোনো
মেল পারসন আবেদন করে থাকেন তাহলে উক্ত ব্যক্তি অযোগ্য বলে বিবেচিত হবে। অর্থাৎ যদিও আপনি এটা করতে পারবেন না, কারণ আবেদন করতে গেলে আপনার আবেদন করতে পারবেন না, সেখানে আপনার ফিমেল কোটাগুলো উল্লেখ করবে না, কিন্তু যদি ভুল করে কোনো কারণে উল্লেখ থেকে থাকে, আপনি যদি সেটা আবেদন করে ফেলেন তাহলে আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন। আপনি যদি 9/5/2024 অর্থাৎ 9 মে 2024 তারিখের পরে আবেদন করে থাকেন তাহলেও আপনি উক্ত পদে অযোগ্য বলে বিবেচিত হবেন, কারণ তখন আবেদনের মেয়াদ শেষ হয়ে যাবে। প্রিয় ভিউয়ার, এই ছিল আজকের ভিডিও। এর বাইরে যদি এই সব ত্রুটিপূর্ণ কোনো ব্যক্তি যদি আবেদন করে থাকে তাহলে তারা আবেদনে অযোগ্য বলে বিবেচিত হবে, বা এই পদে উক্ত পদে অযোগ্য বলে বিবেচিত হবে। এরপরেও ইন্ডেক্সারি কিছু ভাই দেখতেছি শুনতেছি আবেদন করতেছে বা করতে চাচ্ছে, তারা যদি আবেদন করে ফেলে, ভুল করেও আবেদন করে ফেলে, তারা হয়তো ভাবতেছে যে আবেদন করব বা পরবর্তীতে আমি ইন্ডেক্স ডিলিট করে এখানে জয়েন করব, যদি এরকম ভেবে থাকে তাহলে হয়তো বা সে তার জীবনে সবথেকে বড় ভুলটি করতে বসতেছে। কারণ NTSA সার্কুলারে স্পষ্টভাবে উল্লেখ আছে যে কোনো ইন্ডেক্সধারী ব্যক্তি আবেদন করতে পারবে না। এরপরেও যদি আবেদন করে থাকে তাহলে তার জবটি হবে না 100%, এবং তার যে পূর্বের জবটি ছিল, পূর্বের MPOটিও স্থগিত করা হবে। সেক্ষেত্রে তাকে একটা বড় সমস্যার মধ্যে পড়তে হবে, সমস্যার মধ্যে ভুগতে হবে। তাই আমার আমার পরামর্শ হচ্ছে, যেসব ভাইয়ের ইন্ডেক্স আছে তারা ভাই আপনারা আবেদন করিয়েন না। আপনাদের জন্য ট্রান্সফারের ব্যবস্থা তারা করতেছে, হয়তো বা খুব শীঘ্রই ট্রান্সফারের ব্যবস্থা চালু হয়ে যাবে। ট্রান্সফারের ব্যবস্থা যখন চালু হয়ে যাবে তখন আপনি ট্রান্সফার নিয়ে নেবেন। প্রিয় ভিউয়ার, এই ছিল আজকের ভিডিও। NTSA সম্পর্কিত যদি কোনো কোয়েশ্চেন জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা ভিডিও কমেন্টে জানাবেন। আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। আমার পরবর্তী ভিডিও হচ্ছে কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার নিয়ে, অর্থাৎ NTSA সম্পর্কিত যত ধরনের কোয়েশ্চেন আছে সব কোয়েশ্চেনগুলো আমি একত্রিত করে একটি ভিডিও করেছি। লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ লেখাপড়া, NTSA এবং চাকরি সম্পর্কিত যে কোনো তথ্য যদি আমি দিয়ে থাকি তাহলে সেটি যেন সবার আগে আপনি পেয়ে যান। প্রিয় ভিউয়ার, আজ এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।